প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের গণিত বইয়ের একটি পাটিগণিতের অধ্যায় অংশীদারি কারবার নিয়ে। অংশীদারি কারবার হচ্ছে তোমাদের পাটিগণিতের মধ্যে সবচেয়ে বড় একটি চ্যাপ্টার, যেটা তোমাদের বোঝা একটু কঠিন তুলনায় বাকি পাটিগণিতের অধ্যায়গুলো থেকে। এবং অংশীদারি কারবার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা তোমাদের চক্রবৃদ্ধি সুদের সাথে অর থাকে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে অংশীদারি কারবার একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই জন্য অংশীদারি কারবারের সরাসরি অঙ্ক করার আগে আমাদের অংশীদারি কারবারটা সম্পর্কে একটু ব্যাপারটা বুঝে নিতে হবে, যে অংশীদারি কারবার কি হয়, এর কতগুলো ভাগ হয়, কি কি সূত্র আমাদের কাজে লাগে, সেই সব জিনিসগুলো। তো আমরা অংশীদারি কারবারের একটা ছোট নোটস তৈরি করেছি, সেই নোটস থেকে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো প্রথম হচ্ছে, অংশীদারি কারবার কাকে বলে। অংশীদারি কারবার কাকে বলে বলছে, দেখো, দুই বা ততোধিক ব্যক্তি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একসঙ্গে মিলিত হয়ে যে বৈধ উপায়ে মূলধন নিয়োগ করে যে ব্যবসা গড়ে তোলে তাকে অংশীদারি কারবার বলে। তাহলে অংশীদারি কারবার ব্যাপারটা কি বলছে, যে এমন একটা ব্যবসা হবে যেখানে একের চেয়ে বেশি মানে দুই বা ততোধিক ব্যক্তি থাকবে এবং তারা নিজস্ব মধ্যে একটা বোঝাপড়া করে একটা ব্যবসা করবে, যেটাতে তারা নিজস্ব মূলধন রাখবে এবং লাভ বা ক্ষতি হলে সেই মূলধনের অনুপাত অনুসারে তারা নিজেদের মধ্যে লাভ এবং ক্ষতিটাকে শেয়ার করে নেবে। এবারে অংশীদারি কারবার ক প্রকার হয়। অংশীদারগণের মূলধন বিনিয়োগের সময়কালের ওপর ভিত্তি করে দুই প্রকার অংশীদারি কারবার লক্ষ্য করতে পারি। তো প্রথম হচ্ছে সরল অংশীদারি কারবার এবং দ্বিতীয় হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো প্রথমে আমরা সরল অংশীদারি কারবার কি দেখে নেওয়া যাক। দেখো, একটা ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। প্রথম হচ্ছে সরল অংশীদারি কারবার। দেখো ছবিটায়, আগে আমি নিচের লেখাটা পড়ি। অংশীদারগণের নিজস্ব মূলধন যদি সমান সময়ের জন্য ব্যবসায় নিযুক্ত থাকে তখন তাকে সরল অংশীদারি কারবার বলে। অর্থাৎ লাভ বন্টনের আগে কোনো অংশীদারি ব্যবসায় মূলধন জমা অথবা মূলধন তুলতে পারবে না। ব্যবসায় সমস্ত অংশীদার ব্যবসা শুরু করবে একসঙ্গে, অর্থাৎ ব্যবসায় থেকে সমস্ত অংশীদার যে পরিমাণ মূলধন দিয়েছিল সেই পরিমাণ মূলধন শেষ পর্যন্ত থাকবে। কি বলেছে, এটাকে সিম্পলভাবে যদি বলি, ধরো তিনটে ব্যক্তি আছে, পার্সন এ, পার্সন বি এবং পার্সন সি। এই তিনজনে, ধরো প্রথম পার্সন মানে এ পার্সন এক্স টাকা ব্যবসায় লাগিয়েছে, বি লাগিয়েছে হচ্ছে ওয়াই টাকা এবং সি লাগিয়েছে হচ্ছে জেড টাকা। তাহলে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয়, যেখানে হোয়ার এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, মানে তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম হবে। তারপরে কি বলেছে, হোয়ার এভরিওয়ান উইল ইনভেস্ট দেয়ার ক্যাপিটাল ইন দ্য বিজনেস ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম। যেখানে কি বলেছে, প্রত্যেককে তাদের মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় খাটাবে। ঠিক আছে, অ্যান্ড দ্য প্রফিট রেশিও উইল অলসো বি এক্স ইস টু ওয়াই ইস টু জেড, অর্থাৎ আইই 1:1:1। তাহলে কি বলেছে, এবং লাভ বা ক্ষতির যে রেশিওটা হবে সেটাও সমান হবে। এবারে অংশীদারি কারবারের, সরল অংশীদারি কারবারের একটাই সূত্র আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে, ধরো সূত্র এক কি বলেছে, এ, বি ও সি একটি ব্যবসায় এক্স ইস টু ওয়াই ইস টু জেড অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগে টাকা লাভ হচ্ছে, তাহলে তারা কি করেছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড অনুপাতে টাকা লাগিয়েছে এবং তার ফলে তাদের টাকা লাভ হচ্ছে। তাহলে সেই যে টাকাটা তারা নিজেদের মধ্যে কিভাবে বন্টন করবে, সেটার সূত্র হচ্ছে, ধরো এ পাবে কি বলেছে, ইন্টু এক্স। এক্স কার হচ্ছে, এক্স হচ্ছে এ এর টাকার অনুপাত, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা। তেমনি বি পাবে ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ বি এর মূলধন কত ছিল, ওয়াই। তেমনি সি কত পাবে, ইন্টু জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা, যেখানে জেড হচ্ছে সি এর মূলধনের অনুপাত। ঠিক আছে, এটা ছিল সরল অংশীদারি কারবার। এরপরে আমরা চলে যাচ্ছি মিশ্র অংশীদারি কারবারে। মিশ্র অংশীদারি কারবার কি বলছে, দেখো, অংশীদারগণের নিজের মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। ঠিক আছে, এবার ছবিটা থেকে আমি যদি বলি, ধরো পার্সন এ, পার্সন বি এবং পার্সন সি
তিনজন মিলে একটা ব্যবসা শুরু করছে, যেখানে তাদের পার্সন এ এর প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এক্স, পার্সন বি এর ওয়াই এবং পার্সন সি এর জেড হলে ওয়ার এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট ইকুয়ালস টু জেড, যেখানে এক্স ওয়াই জেড কখনোই সেম হতে পারে না। ঠিক আছে, কখনো বলা ভুল, মানে বেশিরভাগ ক্ষেত্রে সেম হবে না। তারপরে পয়েন্ট বলেছে ইফ দেয়ার ইনভেস্টমেন্ট টাইম রেশিও ইজ T1 ইস টু T2 ইস টু T3, অর্থাৎ বা যদি তাদের ইনভেস্টেড টাইম মানে তারা যে যত সময় ধরে এই যে পয়সাটাকে খাটিয়েছে তার অনুপাত যদি T1 ইস টু T2 ইস টু T3 হয়, তাহলে দেন দ্য প্রফিট রেশিও উইল বি X T1 ইস টু Y T2 ইস টু Z T3। তাহলে তাদের প্রফিট বা লসের রেশিওটা কত হবে, এক্সের সাথে T1 গুণ হয়ে যাবে ইস টু ওয়াই এর সাথে T2 ইস টু জেড এর সাথে T3। ঠিক আছে, এটা হচ্ছে তাদের লাভ বা ক্ষতির রেশিওটা হবে। এরপরে কি বলেছে, মিশ্র অংশীদারের কারবারের অঙ্ক করতে গেলে সময়কে প্রথমে সমান করতে হবে, অর্থাৎ প্রত্যেক অংশীদারের সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করতে হবে। তাই ব্যবসায় নিযুক্ত করা মূলধনের সময়কে সমান করে নিতে হবে। তাহলে কি বলতে চাইছে, যে অনুপাত যখনই আমরা করি যে সবকটাকে আমরা সেম ইউনিটে আনি, তাই বলেছে যখন আমরা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক করব তখন আমরা টাইমটাকে সমান করে নেব, যাতে আমাদের অঙ্কটার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এখান থেকেই আসছে 2 নম্বর সূত্র, অর্থাৎ মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে 2 নম্বর সূত্র কি বলছে, এ বি ও সি একটি অংশীদারি ব্যবসায় যদি এক্স ইস টু ওয়াই ইস টু জেড অনুপাতের টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত বলে দিয়েছে কত T1 ইস টু T2 ইস টু T3 হয়, তাহলে তাদের লাভের অনুপাত কত হবে X T1 ইস টু Y T2 ইস টু Z T3। এটাই ছিল হচ্ছে, এটাই ছবিটা তোমাদেরকে দেখানো ছিল। তো এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এবার 3 নম্বর সূত্র কি বলেছে, এ বি ও সি একটি অংশীদারি ব্যবসায় এক্স ইস টু ওয়াই ইস টু জেড অনুপাতে টাকা বিনিয়োগ করে এবং তাদের লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে। ওখানে বলেছিল হচ্ছে সময়ের অনুপাত, এখানে বলেছে লাভ্যাংশের অনুপাত। লাভ্যাংশের অনুপাত কত বলেছে, ই ইস টু এফ ইস টু জি হয়। তাহলে এখান থেকে সময়ের অনুপাতের বার করার সূত্র কি বলেছে, ই বাই এক্স ইস টু এফ বাই ওয়াই ইস টু জি বাই জেড। তাহলে প্রথমে কি বলেছিল, প্রথমে টাকার অনুপাত সবকটাতেই বলেছে, প্রথমে টাকার অনুপাত বলেছে এবং সময়ের অনুপাত বলেছে, ওখান থেকে লাভ বা ক্ষতির অনুপাত বার করতে হবে। 3 নম্বর সূত্র কি বলেছে, 3 নম্বর সূত্রে টাকার অনুপাত বলেছে এবং লাভ্যাংশের অনুপাত বলেছে, ওখান থেকে আমাদেরকে সময়ের অনুপাতটা বার করতে হবে। এবার 4 নম্বর সূত্র কি বলেছে দেখা যাক, এ বি ও সি একটি অংশীদারি ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত T1 ইস টু T2 ইস টু T3 হয়, তাহলে বছরের শেষে লাভ্যাংশ অনুপাতও বলে দিয়েছে ই ইস টু এফ ইস টু জি। তাহলে এখানে কি কি বলেছে, এখানে সময়ের অনুপাত বলেছে এবং লাভ্যাংশের অনুপাত বলেছে। তাহলে এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে, তাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা তাদের কত টাকা বিনিয়োগ করেছে সেইটার অনুপাত বার করতে হবে। তাহলে সেইটার অনুপাত কত হবে, ই বাই T1 ইস টু এফ বাই T2 ইস টু জি বাই T3। ঠিক আছে, এটা গেল 4 নম্বর সূত্র। এবং লাস্ট 5 নম্বর সূত্র কি বলেছে, মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ যে অংশীদার যত পরিমাণ টাকা দিবে সেই অংশীদারের মূলধনের অনুপাতের সমান অনুপাত হবে লাভ বাই লস করা টাকার অনুপাত। তাহলে কি বললো, যে অংশীদার যত পরিমাণ টাকা দেবে সেই অংশীদারের মূলধনের অনুপাত কার সাথে সমান হবে, লাভ বাই লস করার টাকার অনুপাত। যদি মূলধনের অনুপাত এক্স ইস টু ওয়াই ইস টু জেড হয়, তাহলে লাভ বা লসের অনুপাতও হবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তো এটাই ছিল হচ্ছে 5 নম্বর সূত্র। তো এই ছিল অংশীদারি কারবারের একটা সম্পূর্ণ ওভারভিউ, যে অংশীদারি কারবার কি এবং অংশীদারি কারবার কত রকমের হয় এবং অঙ্ক করতে গেলে আমাদের কি কি সূত্র কাজে লাগতে পারে সেটা নিয়ে। এবং এই ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনের প্রথম 3টে অঙ্কও করে দেখাবো, যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয় এবং পরবর্তী এর পরপর আমরা এই অনুশীলনের বাকি অঙ্কগুলোও আরও নিয়ে আসতে থাকবো। তো সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক।
তো অঙ্কগুলো করার সময় তোমরা তোমাদের বইটা খুলে বসবে, যাতে আমি বলবো তোমরা সেখান থেকে মিলিয়ে দেখতে পারবে। এছাড়াও আমি স্ক্রিনে অঙ্কর প্রশ্নগুলো লাগিয়ে দেবো, তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রথম অঙ্কটা কি বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর শেষে কি দেখা গেল, 16,800 টাকা লাভ হলো। তাহলে হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবো। তো প্রথমে কি বলছে, আমি ব্যবসায় কত টাকা লাগিয়েছিলাম, 15,000, এবং মালা কত টাকা লাগিয়েছিল, 25,000। তাহলে আগে লিখি, আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত, 15,000:25,000। তাহলে 15:25, এবার 5 দিয়ে গেলে 5 3 15, 5 5 25। তাহলে আমাদের অনুপাত কত হলো, মূলধনের 3:5। এবারে কি বলেছে, বছরের শেষে মোট লাভ কত, 16,800 টাকা। এখানে ব্যবসায় লাভ অথবা ক্ষতি দুটোই হতে পারে, তাই লাভের ক্ষেত্রেও যে সূত্র অ্যাপ্লিকেবল হবে, ক্ষতির ক্ষেত্রেও সেই একই সূত্রই অ্যাপ্লিকেবল হবে। এই অঙ্কের ক্ষেত্রে লাভ হয়েছে কত টাকা, 16,800 টাকা। তাহলে এটা সরল অংশীদারি কারবারের সূত্র দিয়ে যদি আমি প্রথম সূত্রটা লাগাই, প্রথম সূত্র কি ছিল, তাহলে লিখি, আমার লভ্যাংশ, আমার লভ্যাংশ কত ছিল, যদি লাভ এত টাকা হয় তাহলে 16,800 গুণ আমার লভ্যাংশের অনুপাতে কত অংশ, 3/3 + 5, এত টাকা। ঠিক আছে, এবারে 16,800 গুণ 3/3-এর সাথে 5 যোগ করলে 8। এবারে 8কে দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 2,100 × 3 সমান 3 × 21 = 63, অর্থাৎ 6,300 টাকা। তাহলে আমার লভ্যাংশ কত, 6,300 টাকা। এবারে যেহেতু আমরা দুজন আছি, আমার বন্ধু মালার লভ্যাংশ কী করে বার করব, দুরকমভাবে। তার লভ্যাংশ কী করতে হবে, 16,800 গুণ 5/3 + 8, এইভাবে বার করলেও হবে। এছাড়া যেহেতু আমরা দুজন আছি, তাহলে এই 16,800 থেকে 6,300 বিয়োগ করে দিলেও উত্তরটা বেরোবে। কিন্তু আমরা এখানে কিভাবে করব, লিখি, মালার লভ্যাংশ কত হবে, 16,800 গুণ 5/3 + 5, এত টাকা। তাহলে 16,800 গুণ 5/8, সেম, এটাকে কাটলে কত হবে, 2,100 গুণ 5, তাহলে কত হবে, 10,500 টাকা। তাহলে এবারে উত্তর লিখে দেবো। তাহলে উত্তরটা কি লিখব, লভ্যাংশ থেকে আমি পাবো 6,300 টাকা এবং আমার বন্ধু মালা
পাবে কত? 10,500 টাকা। পরবর্তী 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদিখানার দোকান খুলল, কিন্তু বৎসরান্তে মানে বছরের শেষে 3,000 টাকার লোকসান হয়ে গেল। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে লিখি। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রীতম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত কত? 15,000 = 10,000 = 25,000। তাহলে 15, 10, 25, তাহলে আরও কাটলে কত হবে? 3, 2, 5। তাহলে আমরা 3 জনের মূলধনের অনুপাত পেয়ে গেল। এবারে লিখব বৎসরান্তে 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে এই লোকসান হয়েছে, এই 3,000 টাকার লোকসানটাই সবাইকে দিতে হবে। তাহলে লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে কত? 3,000 ইন্টু 3, কারণ প্রীতমের অনুপাতে 3 যোগ 2 যোগ 5, তাহলে কত হচ্ছে? 3,000 বাই 3 বাই 3 আর 2 5, 5 10, 10 দিয়ে এটা কেটে যাবে। তাহলে 3 তিরিককে 900 টাকা। এরপরে লিখব লোকসানের জন্য সুপ্রিয়াকে দিতে কত হবে? সেম 3,000 গুণ 2 বাই 3 যোগ 2 যোগ 5, তাহলে 3,000 গুণ 2 বাই এটার যোগফল 10, তাহলে কত হবে? 300 গুণ 2, 600 টাকা। আবার লিখব লোকসানের জন্য বুলুকে দিতে হবে সেম 3,000 গুণ 5 বাই 3 যোগ 2 যোগ 5 সমান 3,000 গুণ 5 বাই 10, তাহলে কেটে গেলে 3 5 15, 1500 টাকা। তাহলে এরপর আমরা উত্তর লিখে দিতে পারি যে লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা ও বুলুকে দিতে হবে সবচেয়ে বেশি 1500 টাকা। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে? শোভা ও মাসুদ দুজনে মিলে
2.5 লাখ টাকা একটি গাড়ি কিনেছিল, মানে দুজনে মিলে 2.5 লাখ টাকা জমা করে একটা গাড়ি কিনেছিল। সেই গাড়িটাকে 2,62,500 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে তারা লাভেতে বিক্রি করেছে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে কে কত টাকার লাভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। প্রথমে লিখি শোভা ও মাসুদ মোট 2,50,000 টাকার গাড়ি কেনে। গাড়িটি বিক্রি করে কত টাকায়? 2,62,500 টাকায়। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত? 2,50,000 টাকা। আর গাড়িটির বিক্রয় মূল্য কত? 2,62,500 টাকা। যেহেতু ওরা গাড়িটি বেশি টাকায় বিক্রি করেছে, অর্থাৎ তাদের লাভ হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? লাভ, আমরা লাভ ক্ষতিতে শিখেছি, তাহলে লাভ হলে লাভ সমান কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখনই ক্ষতি হয় তাহলে তখন হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ হয়। তাহলে বিক্রয় মূল্য কত? 2,62,500 আর ক্রয় মূল্য কত? 2,50,000। তাহলে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 12,500 টাকা। তাহলে এখান থেকে আমরা লাভটা কত পেয়েছে বের করে নিই। এবারে আমাদের বার করতে হবে ওরা দুজনের টাকাদের অনুপাতটা আমাদেরকে বার করতে হবে। তো তোমরা প্রশ্নটা একবার ভালো করে দেখো, যে ওখানে বলে দেওয়া আছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে লিখি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ বা 1/2 গুণ টাকা দিয়ে থাকলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাতটা আমরা বার করে নেব। যদি ধরি শোভা দিয়েছে, শোভা নয়, যদি মাসুদ এক্স দেয় তাহলে মাসুদের চেয়ে শোভা 1.5 গুণ দিয়েছে, তাহলে শোভার কত হবে? 1/2x ইস্টু মাসুদের এক্স। তাহলে এক্স দুদিক থেকে আগেটাকে ভেঙে নেওয়া যাক। 3 2 1 2 3 2x ইস্টু এক্স। তাহলে এটাকে ভাঙলে কী হবে? এক্স দুদিক থেকে কেটে গেলে 3/2:1। এবার দুদিকে 2 গুণ করে দিলে কত হবে? 3:2। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত পেলাম? 3:2। তাহলে এবার আমরা লাভ জানি, অনুপাতও জানি, তাহলে সিম্পল আমরা কে কত টাকার লাভ পাবে বের করে নেব। তাহলে সিম্পল লিখি, অতএব লভ্যাংশ থেকে শোভা পাবে কত? 12,500 মোট লাভ হয়েছে এবং তাদের অনুপাত শোভা কত? 3/3 + 2
তাহলে 12,500 গুণ 3/5, তাহলে 5কে দিয়ে 125 কাটলে হবে হচ্ছে 2,500 গুণ 3, তাহলে 3 5 75, 7,500 টাকা। এই চ্যাপ্টারে তোমাদের যে ক্যালকুলেশানগুলো আছে খুবই বড় বড় আছে, তাই তোমাদের যত ক্যালকুলেশান তাড়াতাড়ি হবে তত তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। এগুলো প্রথমের দিকে অঙ্ক বলে তবু কম কম ক্যালকুলেশান আছে, পিছনে আরও জটিল জটিল ক্যালকুলেশান বা অনেক বড় বড় গুণ আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে। তারপরে লভ্যাংশ থেকে মাসুদ পাবে কত? 12,500 গুণ 2/3 + 2, তাহলে 12,500 গুণ 2/5, তাহলে কাটলে কত হবে? 2,500 গুণ 2 সমান 5,000 টাকা। তো এরপরে আমরা সিম্পল উত্তর লিখে দেবো। লভ্যাংশ থেকে শোভা পাবে 7,500 টাকা এবং মাসুদ পাবে 5,000 টাকা। তো এই ভিডিওতে আমরা অংশীদারি কারবার সম্পর্কে একটা ওভারভিউ এবং কোষে দেখি 14 প্রথম 3টে অঙ্ক করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসতে থাকবো, তাই তোমরা পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এর আগের ভিডিওগুলিতে আমরা তোমাদের পরিমিতি অধ্যায়, গোলকের সমস্ত অঙ্ক এবং দ্বিঘাতকরণের সমস্ত অঙ্কের সমাধান আমরা করে দিয়েছি। ওই ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলে গোলক এবং দ্বিঘাতকরণী বলে একটা সেপারেট প্লেলিস্ট বানানো আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে ভিডিওটি যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটিকে আরও শেয়ার করে দাও।